একটু যদি পেছনের গল্পটা বলতেন। আমার আঘাত লাগে হচ্ছে 18 জুলাইয়ে, কিন্তু তার তো অনেক দিন আগে থেকে আন্দোলন শুরু হয়েছিল, যেটার সাথে আসলে সত্যি বলতে প্রাইভেট ইউনিভার্সিটির কোনো সম্পৃক্ততা ছিলই না। কেননা যদি আপনারা খেয়াল করেন বা যদি এরকম আপনারা জরিপ করেন, দেখবেন খুব কম সংখ্যক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে যারা কিনা সরকারি চাকরির জন্য আবেদন করেন। আমার আসলে ওখানে যাওয়ার কোনো কথা ছিলই না। পাশাপাশি আমি একদমই অ্যান্টি পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করি। যখন এই মেসাকারটা শুরু হয়, আমি মেসাকারই বলবো, কেননা 18ই জুলাই যখন আমি মাঠে ছিলাম তখন আমি দেখেছি খুব কাছে থেকে যে কী ধরনের বর্বরতা চালানো হয়েছে এবং তার সাক্ষী আমি নিজেই। তো আমি বাসাতেই ছিলাম, আমার কাছে একটা ফোন আসে এবং আমার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ছোট বোন যারা থাকেন আর কি, ওরা ছিলেন মাঠে আমি জানি। এবং 17 জুলাইয়ে আমি ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম, দুপুরের এক ফাঁকে গিয়ে আমি ওদেরকে লাঞ্চ করিয়ে আমি এবং আমার একটা বান্ধবী আমরা দুজন মিলে ওদেরকে লাঞ্চ করিয়ে আমরা আবার যার যার অবস্থানে ফিরে আসি। কারণ আমাদের ব্যাপারটা ছিল, আমরা যেহেতু বড় এবং আমাদের ওইভাবে কোনো প্রয়োজন নেই, তাই আমরা আসলে ছিলাম না মাঠে, যেটা সত্যি কথা। কিন্তু 18 তারিখে যখন আমরা শুনলাম যে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, মোবাইল ফোনের নেটওয়ার্ক ডাউন করে দেওয়া হয়েছে এবং এলোপাথারি গুলি ছোড়া হচ্ছে, তখন আর বাসায় বসে থাকা কোনোভাবে সম্ভব হয়নি। আমার চিন্তাভাবনা এমন ছিল যে আমি ওখানে যাব এবং কারো যদি আমার সাহায্যের প্রয়োজন হয় আমি সাহায্য করব। আমি যাই, মেইন রোডে ঝামেলা হচ্ছিল তখন। আমি ভিতরের দিকেই ছিলাম, যেটা কিনা রাজুক কমার্শিয়াল স্কুলের পাশে। এবং তখন আমি যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার মনে হলো যে ফার্মেসি থেকে কিছু জিনিসপত্র, আমি এবং আমার যে বান্ধবীটি ছিল আমরা দুজন মিলে ফার্মেসিতে কিছু জিনিসপত্র ফার্স্ট এইড কিনতে গিয়েছিলাম। আমার সামান্য কিছু ধারণা আছে মেডিসিন ব্যাপারে। সো ওগুলো যখন আমরা নিলাম, নেওয়ার পরে আমরা সামনে যাকে পাচ্ছিলাম, যার গায়ে একটা রাবার বুলেট লেগেছে, তাকে একটু ব্যান্ডেড দিয়ে দিচ্ছিলাম। যার একটু মাস্কের প্রয়োজন তাকে মাস্ক দিচ্ছিলাম। পেস্ট, কারণ টিয়ার শেল পেস্ট নেগেটিভ একটা রিয়াকশন দেয়, এই জন্য পেস্ট দিচ্ছিলাম ওদেরকে। ওভাবে করে আমি সামনের দিকে আগাচ্ছিলাম। এমতো অবস্থায় আমার সাথে তখন 5টা আরও মেয়ে ছিল, 5টা মেয়ে এবং একটা ছেলে। তো যখন সামনের দিকে এগিয়ে গেলাম, যাওয়ার পরে ওখানেও প্রায় 3-4 জনকে আমি ফার্স্ট এইড দিয়েছি। দেওয়ার পরে সামনে যখন গেলাম, এর মধ্যেই দেখলাম হুট করে সবাই পিছনের দিকে দৌড়াচ্ছে। কোনো কিছু বুঝে ওঠার আগে 30 সেকেন্ডের মধ্যে সবাই দৌড়ায় ওই রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। এবং এর মধ্যে আমি দেখলাম যে একটা গাড়ি, পুলিশের যে সজোয়া গাড়িগুলো থাকে সাদা রঙের, ওই গাড়িটা আসতেছে। এবং তখন আর ওইখান থেকে দৌড়ে সামনে যাওয়ার কোনো রাস্তা নাই। আমি যদি সামনে দৌড় দিতাম আমার পিঠে গুলি লাগতো। ওই ছেলে মেয়েগুলোকে আমার হাত দিয়ে এভাবে ধরে রেখেছিলাম, যাতে করে হচ্ছে ওরা একটা আশ্বাস পায়। এবং আমার ধারণা ছিল যেহেতু 5টা মেয়ে আছে, পুলিশ হয়তো বা গুলিটা করবে না। কিন্তু পুলিশ আমার থেকে 15 মিটার দূরে ছিল গাড়িতে, এবং ওখান থেকে সে গুলি করে এবং আমাদেরকে বলে মর। আমার স্পষ্ট মনে আছে, ও গুলি করতে করতে বলেছিল মর। আপনারা তো তখন নিরস্ত্র, শুধু মেডিকেল মেডিকেল ইকুইপমেন্টস ছিল আমার হাতে, আমার ব্যাগে আর কি, ব্যাগে এবং হাতে। এরপরও শুনতে হলো যে মর। আমার গায়ে লাগলো, আমার সাথে আরেকটা মেয়ে ছিল, ওর গায়ে লাগলো। এবং আমার এই পাশ থেকে ওই শুধুমাত্র গুলির শব্দে 3 জন পড়ে গেল। আমি পড়ে গেছি, আমি শুধু পেটে একটা আঘাত পেয়েছি আমার মনে আছে। এবং আমি সশব্দে মা বলে চিৎকার করে আমি মাটিতে পড়ে গেছি। এবং আমার যেহেতু পেটে এবং পায়ে লেগেছে, সেক্ষেত্রে আমি উঠে দাঁড়ানোর মতো শক্তি আমার নাই। কিন্তু আমার তখনও চিন্তা ছিল যে আশেপাশে মেয়েগুলোর বা ছেলেগুলোর কি অবস্থা। তো এর মধ্যে আমার ছোট ভাই ছিল একটা ওখানে, আমার ইউনিভার্সিটিরই। ওই ছেলেটা আমাকে কোলে করে উঠায়ে দৌড়াচ্ছিল। দৌড়ায় ও কোথায় যাবে, তখনও পুলিশ ওখানে, এক পাশে পুলিশ এবং এক পাশে তৎকালীন সরকারের যেই স্টুডেন্ট কি বলে যারা ছিলেন, ওনারা ছিলেন। তো ও দৌড়াচ্ছে এবং প্রত্যেকটা বাড়ি গিয়ে ও নক করতেছে যে কেউ একটু গেটটা খুলেন। এবং একটা বাসার গ্যারেজের গেটটা ওনারা খুলে দেয় এবং আমাকে গ্যারেজের মধ্যে ওনারা রাখার পরে ও ওখানে রেখে বাকিরা আমার সাহায্যের জন্য এগিয়ে আসে। এবং ও পরে ওদের আরও যারা ছিল ওখানে তাদেরকে উদ্ধার করতে যায়। এবং ওই সময় ও খুব সাহসী একটা পদক্ষেপ দেখিয়েছিল। ও প্রত্যেকটা মেয়েকে ওখান থেকে একা, সাথে আরও 2টা ছেলেকে কোনোভাবে নিয়ে যেয়ে, পুলিশ ছিল ওখানে, ওখান থেকে ওদেরকে নিয়ে আসতে পারে।
অ্যান্ড এরপরে হচ্ছে আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে আমি তখন দেখি যে আমার সম্পূর্ণ শরীরের অধিকাংশই একদম ঝাঁঝরা হয়ে গেছে, একদম প্রত্যেকটা জায়গায় গুলির চিহ্ন এবং রক্ত অনবরত বের হচ্ছে, এবং আমার ধারণা ছিল আমি হয়তো আর বেঁচে ফিরবো না। এরপরে ওরা অনেক দূর থেকে একটা রিক্সাওয়ালাকে নিয়ে আসলো, যেই ব্যাপারটা বরাবরই ধামাচাপা পড়ে গেছে সেটা হচ্ছে রিক্সাওয়ালা মামারা যারা আছেন আমাদের, তাদের যেই কন্ট্রিবিউশনটা ওইটা কিন্তু বারবারই হচ্ছে ধোঁয়াশার মধ্যে চলে যাচ্ছে, আলোচনায় আর আসতেছে না, এবং তারা কিন্তু ওই যোগ্য প্রাপ্তিটাও কোনোভাবে পাচ্ছে না। তো মামা আসেন এবং ওনার রিক্সায় করে আমার আরেকটা ছোট ভাই, দুইজন মিলে আমাকে রিক্সায় করে নিয়ে যাচ্ছিল। আমি যখন যাচ্ছিলাম তখন আমি তাকিয়ে দেখলাম যে দুই সাইড দিয়ে ছেলে মেয়েগুলো এমনভাবে তাকিয়ে আছে যেন ওদের মানে ওরা খুবই অনিশ্চয়তার মধ্যে যে ওদের সাথে কি হবে। আমি একটু মনে সাহস নিয়ে আমি যে ওরা আমাকে এভাবে ধরে রেখেছিল আর আমি একটু উঠে বসে আমি ওদেরকে জোরে চিৎকার করে করে বলতে যাচ্ছিলাম যে আমার কিছু হয় নাই, তোমরা চিন্তা করো না। এবং যেহেতু আমার গায়ে গুলি লাগছে, আমার আব্বা আম্মা কেউ জানে না আমি এখানে আসছি, তোমরা কেউ রাস্তা ছাইরো না। পরে ছেলেমেয়েগুলো আমার সাথে কথায় সাড়া দিচ্ছিল যে আপু চিন্তা করো না, আমরা আসি। আমাকে নিয়ে যাওয়ার পরে ওইখানে একটা সরকারি হসপিটালে ঢোকানো হয়, এবং হসপিটালে যখন আমাকে ঢোকানো হয় তখন আমি আমার বাম পাশে, আমার মনে আছে বাম পাশে আমি তাকিয়ে দেখি ওইখানে এক সারিতে কম করে হলেও 8টা লাশ পড়া। একটা আমি খুব ভালোভাবে দেখছি, ওর বুক পুরাটা ঝাঁঝরা হয়ে গেছে স্প্লিন্টারের আঘাতে। ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়ার পরে ওনারা ওইখানে আরও অসংখ্য পুরো ইমার্জেন্সি ওয়ার্ডটা ছিল ওখানের একদম রক্তাক্ত, এবং ওখানে যারা নার্স ছিলেন, যারা ডাক্তার ছিলেন, তাদের আসলে ধন্যবাদ দিয়ে কোনোভাবে আমরা কিছুই করতে পারবো না। তারা আমাদের জন্য একদম একটা ফেরেশতার মতো কাজ করেছিলেন ওই সময়টাতে। এরপরে ওখানে আবার পুলিশ আসে যে এখানে কোনো ছাত্র আছে কিনা, এবং ততক্ষণে আমাকে ফার্স্ট এইড দিয়ে উপরে পাঠায় দেওয়া হয়। এবং পুলিশ যখন সবখানে চেক দিচ্ছিল, পাশে একটা পেশেন্ট ছিল, পেশেন্টের সাথে একজন বয়স্ক মহিলা ছিল, উনি একটা কাঁথা নিয়ে এসে আমার পুরো গা থেকে মাথা অবধি ঢেকে দিয়ে বললো তুমি ঘুমানোর ভান করে থাকো, আসলে আমি বলবো যে আমার রুগী, আমার নাতি। 71-এ এরকম গল্প কি আমরা শুনিনি? আমরা এরকম গল্প শুনেছি, আমরা এরকম সিনেমায় দেখেছি। তো ওইটাও এক ধরনের 71-ই ছিল আমার জন্য, আমি বলবো। এরপর পুলিশ চলে যায়, তারপরে আমাদের ওখানে কোনো ট্রিটমেন্ট হবে না বলে দেয় ডাক্তার। তো আমার বিশ্ববিদ্যালয়, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, উত্তরা ইউনিভার্সিটি, যেটার নাম না নিলেই নয়, ওনারা আমার জন্য আরেকটা ব্লেসিং, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে আমার জন্য পাঠিয়ে দিছে ওখানে। এবং আমার প্রায় 8-10 জন শিক্ষক বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, এমন শিক্ষক আছে যাদের সাথে আমার কোনোদিন কথাও হয়নি, তারা এসে তারা সবাই মিলে যে কোনোভাবে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে, এবং একটা অ্যাম্বুলেন্সই জোগাড় করা যায়। আমরা তখন পেশেন্ট হচ্ছি 3 জন, একজনকে সামনের সিট নামাই দিয়ে শোয়ায় নিয়ে যাওয়া হয়, আরেকজনকে পেশেন্ট সিটে, এবং আমি তখন বলি কোনো সমস্যা নেই, আমি বসে যাচ্ছি। এবং খুব কষ্টে আমি বসে যাচ্ছিলাম, এবং ওইটাও একটা হলিউড সিনেমার মতো। পিছনে পুলিশ, সামনে আমাদের অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং ছাত্রলীগের ছেলেপেলেরাও আবার সেখানে। এক্স্যাক্টলি। তো অ্যাম্বুলেন্স একদিক দিয়ে ঢোকার চেষ্টা করতেছে, ওই পাশ দিয়ে ফোন দিয়ে বলা হচ্ছে যে না এদিকে এসো না, এখানে পুলিশ আছে। এদিক দিয়ে এসো না, এখানে ওরা আছে। তো এই সব মিলাই আমরা শেষমেশ, আমাদের যিনি ড্রাইভার ছিলেন অ্যাম্বুলেন্সের, সামহাও উনি পুলিশের সামনে দিয়েই খুব সাহস সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন নিয়ে অনেক জোরে টান দিয়ে চলে যায়। যখন আপনি পৌঁছালেন সেক্ষেত্রে ওখানে আর কি সেবা পেলেন? ওখানে নিয়ে যাওয়ার পরে 7 ঘন্টা পরে অপারেশনের প্রসিডিউরটা শুরু হয়, এবং আমি চেষ্টা করি আমার বাসায় যেন না জানতে পারে কেউ। ওই হসপিটাল, ওটা একটা বেসরকারি হসপিটাল উত্তরায়, ওখানে যাওয়ার পরে ওই হসপিটালে যারা ছিলেন কর্মরত তারাও আমাদেরকে অনেকভাবে ব্যাকআপ দিয়েছেন। এরপরে আপনি কতদিন পরে মোটামুটি সুস্থতার জায়গায় দাঁড়ালেন? আমাদের অপারেশন থেকে শুরু করে অপারেশনের পরবর্তী সময় যতটুকু আমরা হসপিটালে থাকি সম্পূর্ণটা হয় আমার বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে, এবং এর পরে হসপিটালে আমরা অবস্থান করতে পারিনি।
যেটা কিনা বারবার করে যেদিন আমাকে নেওয়া হয় ওই দিন থেকে 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমি হসপিটালে ছিলাম। 22 তারিখ সকালে আমাকে ডিসচার্জ করে দেওয়া হয়, কারণ পুলিশ বারবার এসে খোঁজ নিচ্ছিল যে এখানে কোনো ছাত্র আছে কিনা। এরপর থেকে কি আপনি বাড়িতে ব্যাক করলেন হ্যাঁ। হসপিটাল থেকে? বাড়িতে কি খুব স্বাভাবিকভাবে ছিলেন নাকি সেখানেও না। ওই গল্পটা জানতে জি, চাই। বাড়িতেও না, বাড়িতেও আসলে ভয়ের মধ্যেই থাকতে হয়েছিল, কারণ খুব সাবধানতা অবলম্বন করতে হয়েছিল। সবাই খোঁজ নিচ্ছিল যে তাহলে এই বাসায় কেউ আছে কি না, এরকম যে এই বাসায় আন্দোলনরত কোনো ছাত্রছাত্রী আছে কি না, এই ধরনের খবরাখবর কিন্তু নেওয়া হচ্ছিল। এবং খুব সাবধানতা অবলম্বন করে আমি বাসায় ছিলাম। তখনও আমার ট্রিটমেন্ট অন প্রসেসে ছিল। আমি ডাক্তারের কাছে যেতে পারিনি, আমার ড্রেসিং করানোর জন্য আমি কোথাও যেতে পারিনি। আমার সম্পূর্ণ 28 দিন নিজের 35টা স্টিচ নিজেই গিয়ে ড্রেসিং করতে হয়েছে। নিজের 35টা স্টিচ 28 দিন নিজে ড্রেসিং করেছেন। এতটাই জীবনের সাথে যুদ্ধ করে আজকে আপনি এই জায়গাতে এসেছেন, সেই গল্পগুলোই আমরা শুনবো। তবে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরছি অল্প সময়ের মধ্যেই। 21-এর সাথে থাকুন। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজিতে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটির জেবিন আক্তার মিম। মিম, আপনার একা জীবনের সাথে যুদ্ধের গল্পটি শুনছিলাম। এরপরে 5 থেকে 6টি মাস পেরিয়ে গেছে। এই স্বাধীনতাই কি আসলে চেয়েছিলেন? অবশ্যই না, এটা তো আমাদের কারোই কাম্য না। এখন যে ধরনের